হ্যালো। 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 হ্যালো, শতদলদার সাউন্ড ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরু করছি আজকের আহ, সান্ধ্যকালীন বক্তব্য। ওম আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে। ওম নমো ভগবতে শ্রী অরবিন্দায় নমো। ওম নমো ভগবতে শ্রী অরবিন্দায় নমো। ওম নমো ভগবতে শ্রী অরবিন্দায় নমো। শ্রী অরবিন্দ এবং শ্রী মায়ের রাতুল চরণে আমার প্রণাম জানিয়ে আমি আজকে বন্ধু সাহিত্যিক পত্রিকার ফেসবুক পেজে লাইভ এই অনুষ্ঠানের জন্য তৈরি হয়েছি। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি ফেসবুকের এই যে বন্ধু পত্রিকার কর্ণধার যিনি শ্রী শতদল আচার্যি, উনি আমাকে এই সুযোগটা করে দিয়েছেন। আজকে আমি শ্রী অরবিন্দ এবং ওনার দর্শন এবং শ্রীমার উপরে আমার সংক্ষিপ্ত বক্তব্যটা রাখব। শ্রী অরবিন্দ দর্শনের ব্যাপারে প্রথমে আমি শ্রী অরবিন্দ ওনার জীবনী সম্পর্কে কিছুটা বলবো। শ্রী অরবিন্দ আমরা যাকে চিনি বা হয়তো অনেকে চিনিই না, হয়তো আমরা চিনি না উনাকে। যেমন অনেক স্কুলে টুলে গেলে আমরা যখন জিজ্ঞেস করি যে শ্রী অরবিন্দ কে, উনাকে চিনো নাকি, তো অনেক স্টুডেন্ট কি করে যেমন শ্রী অরবিন্দ সম্পর্কে তেমন কিছু বলতে পারে না। অনেক সময় দেখা যায় যে অনেক যারা জ্ঞানী গুণী মানুষ, ওদেরকেও বললে শ্রী অরবিন্দ সম্পর্কে ঠিক ততটা বলতে পারে না। এবং অরবিন্দকে আমরা সবাই মানে যেভাবে চিনি, শ্রী অরবিন্দকে আমরা চিনি একজন বিপ্লবী হিসাবে। কিন্তু উনি যে বিপ্লবী ছাড়াও উনার বিভিন্ন জীবনের বিভিন্ন দিক রয়েছে, সেগুলো আমরা জানি না। উনি বিপ্লবী ছাড়াও
উনি অ্যাকচুয়ালি বিপ্লবী কি, উনি মহাবিপ্লবী হিসাবে পরিচিত। একজনই আছেন ইতিহাসের পাতায় মহাবিপ্লবী হিসাবে, উনি হলেন শ্রী অরবিন্দ। উনার যে অন্যান্য দিকগুলি, উনি ছিলেন দার্শনিক, উনি খুব ভালো লেখক, উনি একজন কবি, উনি ভারতের নবজাগরণের একজন স্রষ্টা, উনি একজন সায়েন্টিস্টও বলা যেতে পারে। সত্যি করে বলছি, আমি উনাকে যেভাবে চিনি বা যেভাবে আমার মনের মধ্যে শ্রী অরবিন্দকে আমি বসিয়ে রেখেছি, শ্রী অরবিন্দকে আমার মনে হয় যে উনি একজন বৈজ্ঞানিক। তো শুরু করছি, উনার জীবনের সাইডটা একটু আলোকপাত করি। উনি কে ছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছেন, এইগুলো। শ্রী অরবিন্দ জন্মগ্রহণ করেছেন 1872 খ্রিস্টাব্দের 15ই অগাস্ট কলকাতায়। উনি ছিলেন ডক্টর কেডি ঘোষ, কৃষ্ণধন ঘোষ এবং স্বর্ণলতা দেবীর তৃতীয় সন্তান। উনার মাত্র 7 বছর বয়সে উনি প্রথমে ছিলেন লরেটো কনভেন্ট দার্জিলিংয়ের স্টুডেন্ট, মানে প্রাইমারি এলকেজি বা ইউকেজি এইগুলো ওইখানে পড়াশোনা করেছেন। তারপরে উনি মাত্র 7 বছর বয়সে উনি চলে যান লন্ডনে। বাবা ডাক্তার থাকায় উনি চাইছিলেন যে শ্রী অরবিন্দ যাতে উনার পড়াশোনা মানে ভারতীয় মানে এই এডুকেশন সিস্টেমে না করে যাতে একটু পাশ্চাত্য ভাবধারায় যাতে উনি পড়াশোনা করতে পারেন। তো এই উদ্দেশ্য নিয়ে উনি এবং উনার দুই ভাই বিনয়ভূষণ এবং মনমোহন লন্ডনে পাড়ি দিলেন। লন্ডনে ওখানেই পড়াশোনা উনার, প্রথমে সেন্ট পল স্কুলে পড়াশোনা করেছেন, তারপরে কিংস কলেজ কেমব্রিজে পড়াশোনা করেছেন। তো পড়াশোনার পরে 1879 খ্রিস্টাব্দে উনি মানে আইএস পরীক্ষার জন্য, আইসিএস, তখন আইএস ছিল না, আইসিএস পরীক্ষার জন্য উনি উত্তীর্ণ হয়েছিলেন, পরীক্ষা দিয়েছিলেন এবং উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত উনি ইচ্ছে করেই কিন্তু আইসিএস হননি, কারণ আইসিএস পরীক্ষার তখন একটা ছিল, সিস্টেম ছিল যে শেষের দিকে একটা ঘোড়ার রেস হতো, ঘোড়া দৌড় বা ঘোড়া চালানোর একটা প্রশিক্ষণ ছিল, ব্যবস্থা ছিল। উনি ইচ্ছা করেই কিন্তু ওই প্রশিক্ষণটা ইচ্ছা করেই ফেল করেছেন। এই ছিল উনার তারপরে উনি চলে আসেন ভারতে। তো ভারতে আসেন, ভারতে এসে কিন্তু উনি কলকাতায় স্থায়ীভাবে আসেননি, উনি সোজা চলে যান বরোদাতে। বরোদায় তখন কিংসলি স্টেট ছিল, এটা রাজার অধীনে ছিল। গায়কোয়াড়, মহারাজা গায়কোয়াড় ছিলেন ওখানের রাজা। উনার তত্ত্বাবধানে উনি ওখানে কাজ শুরু করলেন। তো কাজ মানে বিভিন্ন পোস্টে ছিলেন উনি। কলেজে, বরোদা কলেজে উনি অধ্যাপনার কাজ করেছেন, ফ্রেঞ্চ পড়িয়েছেন, ইংরেজি পড়িয়েছেন, বিভিন্ন সাবজেক্টে উনি পড়িয়েছেন। উনি ওই সময় অনেক ল্যাঙ্গুয়েজ শিখেছেনও, যেমন সংস্কৃতটা ওই সময় উনার শেখা। তো ওই সময়টাতে উনি বরোদা কলেজে খুব মানে এক প্রিয় ছাত্র হিসাবে, উনি প্রিয় শিক্ষক হিসাবে ওখানে শিক্ষকতা শুরু করেন এবং ছাত্ররাও খুব ইন্টারেস্ট দিয়ে উনার ক্লাসগুলো অ্যাটেন্ড করতে শুরু করলো। এরই মধ্যে ওই সময়টা 1905-06 ওই সময়টা চলছিল, তখন বঙ্গভঙ্গ আন্দোলন হলো। তো বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের স্বাধীনতার যে সংগ্রামটা তখন খুব জোরদারভাবে চলছিল দেশের মধ্যে। তো উনি কি করলেন, উনি কলকাতাতে তখন আস্তে আস্তে শিফট করলেন। কলকাতায় শিফট করে উনি সক্রিয়ভাবে ভারতীয় এই স্বাধীনতা সংগ্রামের মধ্যে সক্রিয়ভাবে নিযুক্ত হয়ে গেলেন, নিজেকে স্বাধীনতা সংগ্রামী হিসাবে বা বিপ্লবী হিসাবে করলেন। তখন ওই সময়টাতে উনি বিভিন্ন রকমের পত্রিকা সম্পাদনা করেছেন, যেমন এর মধ্যে যুগান্তর পত্রিকাটা খুব বেশি
প্রাধান্য পেয়েছিল। এবং 1900 মানে উনি ওই সময় বিভিন্ন রকমের যেমন ভারতীয় জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশন অ্যাটেন্ড করেছেন, যেমন সুরাট অধিবেশন অ্যাটেন্ড করেছেন। এরকম ওই সময় গোখলে, এদের সাথে তিলক, এদের সাথে ওনার দেখা হয়েছে। মানে একদম নামি দামি যারা ভারতীয় জাতীয় কংগ্রেসের যারা ছিলেন, লিডার ছিলেন তখনকার, এদের সাথে দেখা হয়েছে এবং যোগাযোগ হয়েছে। তো ওইগুলো ওনার একটা সাইড। তারপরে ওনার লাইফে কিন্তু একটা টার্নিং পয়েন্ট এসেছিল। টার্নিং পয়েন্টটা কি? উনি এইগুলো যে পত্রিকায় বিভিন্ন রকম লেখালেখি করতেন, ওই সময় উনার মানে লেখালেখির মধ্যে মানে নবজাগরণের একটা চেতনা তৈরি হয়েছিল, এবং স্বাধীনতা সংগ্রামীদের জন্য উনার পত্রিকাগুলো একটা বিশাল রোল প্লে করছিল তখন। এবং তখন ওই সবাই আমরা জানি একটা ঘটনা, যেটা হলো গিয়ে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি যে বম ফেলে মারতে চেয়েছিল কিংসফোর্ডকে, ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে, এই ঘটনাটা আমরা জানি। কিংসফোর্ডকে তো মারতে পারেনি ওরা, মরেছিল ওনার স্ত্রী এবং মেয়ে, কন্যা। তো ওই সময় ওই ঘটনার পরের থেকে ব্রিটিশ সরকার খুব জেগে উঠেছিল এবং স্বাধীনতা সংগ্রামীদের ধরপাকড় শুরু হয়েছিল তখন। ওই সময় এই যে মামলাটাকে বলা হয় মুরারি পুকুর বোমা মামলা, তো এই মামলার অভিযুক্ত টোটাল 31 জন ছিলেন, এর মধ্যে শ্রী অরবিন্দও একজন ছিলেন। এবং এই লিস্টের মধ্যে অনেকের নাম আমরা, যেমন বারিন ঘোষ, শ্রী অরবিন্দের ছোট ভাই, তারপরে উল্লাসকর দত্ত, যিনি বেসিক্যালি কুমিল্লার লোক, কিন্তু তিনি শিলচরের সাথেও কিছুটা যুক্ত আছেন। শ্রী উল্লাসকর দত্তর যেমন শ্বশুর বাড়ি আমাদের শিলচরের বিলপাড়ে। তো এইভাবে অনেক বিপ্লবীদের সাথে উনিও একজন অভিযুক্ত ছিলেন ওই মুরারি পুকুর বোমা মামলায়। ব্রিটিশ সরকার একদিন রাত্রিবেলা উনার কলকাতার ঘর থেকে উনাকে ধরে নিয়ে গেল, অ্যারেস্ট করে নিল। উনাকে 1 বছর আলিপুর জেলে রাখা হলো। তো আলিপুর জেলে রাখা হলো মানে ঠিক 1 বছরই। তারপরে আলিপুর জেল থেকে মানে যিনি মানে করবেন, উইটনেস দেবেন, কিছু একটা প্রবলেম হয়ে যাওয়ায় তখন আর ওই কেসটার হয়নি। এবং তখন লয়ার ছিলেন সিআর দাস, এবং যিনি জাজ ছিলেন ওই কোর্টে, আলিপুর সেশন জাজ কোর্টে, ব্রিজক্রফট, উনি ছিলেন অ্যাকচুয়ালি অরবিন্দের ক্লাসমেট। উনি যখন দেখলেন, আরে বা, যখন কোর্টের মধ্যে মজলিসে শ্রী অরবিন্দ উঠলেন, দেখে মানে মানে ভাবতেই পারছেন না এই লোকটা কিরকম করে শ্রী অরবিন্দের মানে এরকম করে কেসে হলো। তো এইগুলো ছিল একটা দিক। আচ্ছা, জেলের মধ্যে এখন বলছি, হ্যাঁ শতদল দা, শিলচর শাখা কাজকর্ম নিয়ে বলবো, মানে একটা জীবনের একটা রূপরেখাটা আগে আমি বলছি। তো এই ছিল শ্রী অরবিন্দের একটা পার্ট। আচ্ছা, ওনার যে আধ্যাত্মিক জীবনটা কিরকম শুরু হয়? আধ্যাত্মিক জীবনটা শুরু হয়েছে 1905-এ। উনি যেটা যুগ সাধনা, তখন থেকে শুরু করেছেন। এবং উনার একজন গুরু ছিলেন লেলে, যোগী লেলে। উনি মহারাষ্ট্রিয়ান মানে মারাঠি একজন যোগী ছিলেন। উনার সাথে দেখা হয় ওই সময়টাতেই, 1905-06 ওই সময়টাতে। 3 দিন রেখেছিলেন শ্রী অরবিন্দকে একটা ঘরের মধ্যে বন্দী করে, নির্জনতার মধ্যে। তো ওই ঘটনাটা কিন্তু মানে শ্রী অরবিন্দের একটা জীবনের মানে যুগ সাধনার দিকে একটা ধাপ এগিয়ে নিয়ে গেল ওনাকে। তো শ্রী অরবিন্দ কি হলো, এই যে জেলে আলিপুর থাকাকালীন সময়ে উনার দেখা হয়েছিল শ্রীকৃষ্ণের সাথে, স্বামী বিবেকানন্দের সাথে দেখা হয়েছিল। তো এই অনুপ্রেরণা পেয়ে তারপরে তো উনি জেল থেকে রেহাই পেলেন, কোনো ধরনের এলিগেশন প্রুভ করতে পারেনি ব্রিটিশ সরকার। উনি কিছুদিন চন্দননগরে ছিলেন, তারপরে চলে গেলেন পন্ডিচেরিতে। তো এই 1910-এ চলে যান পন্ডিচেরিতে। এই 1910 থেকে 1950 অবধি যে 40 বছর উনি পন্ডিচেরিতেই ছিলেন, এবং এটা পুরোপুরি সাধনার কাজে উনি নিজেকে নিয়োজিত করেছিলেন। এই হলো শ্রী অরবিন্দের জীবনীটা। এখন শ্রী অরবিন্দের সাথে
আমরা যে শ্রীমা যাকে বলি, মাদার মীরা, উনি হলেন শ্রী অরবিন্দের স্পিরিচুয়াল কোলাবোরেটর, মানে সাধন সঙ্গী বলা যেতে পারে। উনার জন্ম হয়েছিল 1878-এ প্যারিসে। উনি ওখান থেকে পণ্ডিচেরিতে আসেন, পুরোপুরিভাবে 1920 খ্রিস্টাব্দে চলে আসেন। তো এই যে সময়টাতে মানে তো শ্রী অরবিন্দ কি করলেন, শ্রীমা যখন এলেন, শ্রীমা মানে মাদার মীরা আলফাসো, উনি যখন পণ্ডিচেরি আশ্রমে এলেন, ওই সময়ের পরে শ্রী অরবিন্দ কিন্তু পুরোপুরি সাধনার কাজে চলে যান এবং তখন আর কারোর সাথে খুব একটা দেখা টেখা করতেন না। তো এই হলো অরবিন্দের জীবন এবং শ্রীমার জীবন। শ্রীমা আমি বলছি কিছুটা। তো অরবিন্দ দর্শনের মূল বক্তব্যটা কি? এখন মূল বক্তব্যে যদি আমরা যাই, আমরা প্রথমেই বলতে হবে আমাদের যে মেডিটেশন। এখন মেডিটেশনটা কি? মেডিটেশন আমরা যেটা জানি যে ধ্যান। এখন ধ্যানের মধ্যে কয়েকটা পয়েন্ট আমি বলছি এক এক করে। যেমন ধ্যান কেন করবেন? একটা কথা হলো ধ্যান কেন করবেন, যদি আমরা বাহির এবং অন্তরকে পুরোপুরি শান্তিভাবে রাখতে চাই, পিসফুল লাইফ পেতে চাই, তবে আমাদের ধ্যান করা উচিত। আমাদের জীবনে যদি একটা সমতা আনতে চাই, দ্যাট মিনস ইকুয়ালিটি, তবে আমাদের ধ্যান করা জরুরি। যদি আমরা চাই যে জড়জগতের সাথে একটা বিচ্ছিন্নতা, মানে এওয়ে ফ্রম দ্য ম্যাটেরিয়ালিস্টিক লাইফ, তো কেন আমরা ম্যাটেরিয়ালিস্টিক লাইফ থেকে কেন দূরে যাবই কেন? একটা কথা, ম্যাটেরিয়ালিস্টিক লাইফ বা এই যে জড়জীবনটা, জড়জীবন হলো এমন একটা জিনিস, জড়জীবনে কিন্তু দুঃখ ছাড়া কিছু নেই। এই যে পাওয়া চাওয়ার, আমার বাড়ি লাগে, গাড়ি লাগে, এই সব জিনিস, আমি এই করব সেই করব, আমি যদি এটা পেয়ে যাই, আমার একটা যদি এই বাইক হয়ে যায়, একটা যদি ওই বাড়ি হয়ে যায়, ওখানে যদি একটা ফ্ল্যাট কিনে নেই, একটা যদি জায়গা কিনে নেই, এইগুলো এই যে কামনা বাসনা সব কিছু হলো গিয়ে এই জড়জগতের সাথে জড়িত। তো আমরা যদি এটাকে, এই জড় জিনিসগুলোকে যদি একটু দূরে সরিয়ে রাখতে পারি, তবে কিন্তু আমরা আস্তে আস্তে করে মেডিটেশনের ফলগুলো লাভ করতে পারবো। এবারে এই যে কামনা বাসনা তো বললাম, এই লোভ মোহ, এই যে রিপু, যেগুলো ষড়রিপু আমরা জানি, কাম ক্রোধ লোভ মোহ বাৎসল্য, এইগুলো যে আছে, এগুলো সব কিন্তু এই জড় ম্যাটেরিয়ালিস্টিক লাইফের সাথে জড়িত। এবার আমরা যে মনুষ্য জীবনটা আমাদের কি হয়, তিনটা গুণের দ্বারা পরিচালিত হয় বা প্রভাবিত হয় সবসময়, রজগুণ, তমগুণ এবং সত্যগুণ। তো এই রজগুণ তমগুণ, রজগুণ যেমন সাহস, কারোর সাহস আছে মানে এটা রজগুণ। তমগুণ মানে কারোর ভয়, কুচিন্তা। এই ভয় সম্পর্কে আমি বলবো একটু পরেই। ভয়, যে ভয়, কুকর্ম, কুচিন্তা, দুর্বলতা, এগুলো সব কিন্তু হলো গিয়ে তমগুণের অধীনে। সত্যগুণ হলো গিয়ে যে দিব্য জ্ঞান, আধ্যাত্মিক সরলতা, স্বস্তি, এইগুলো হলো গিয়ে সত্যগুণের মধ্যে। এখন কিভাবে করবেন এইগুলো, এই যে মেডিটেশন কিভাবে স্টার্ট করবেন বা কিরকম করে করবেন, স্টেপগুলো কি কি? এর মধ্যে যেমন ডিটাচমেন্টটা হলো যে আমি তো ভাব, যেটা আমি ভাবটা আস্তে আস্তে করে কমাতে লাগবে আমাদের। এই যে আমি করেছি, আমি গেছি, আমি খাবো, আমি যাব, আমি নেব, এটা আমার দ্বারা হয়েছে, এই যে ক্রেডিট নেওয়ার একটা যে ব্যাপারগুলো, এইগুলো হলো কিন্তু এই আমিত্বটা। তো আমিত্বটাকে আস্তে আস্তে বিদায় দিতে হবে। সম্পূর্ণ সমর্পণ, সম্পূর্ণভাবে আমি ঠাকুরের কাছে, ভগবানের কাছে, যে গুরুর কাছে আমরা প্রার্থনা করি, ওই ঠাকুরের কাছে পুরোপুরিভাবে সারেন্ডার করতে হবে, আমাদের সমর্পণ করতে হবে। বিশ্বাস করতে হবে ভগবানকে, বিশ্বাস করতে হবে গুরুকে। আস্পৃহা, ভেতর থেকে একটা আস্পৃহা, অ্যাসপিরেশন থাকতে হবে আমাদের মনে, অভিপ্সা থাকতে হবে যে একটা না পেতে চাই, আমি ওটা ভগবানকে পেতে চাই, আমি ওই দিব্য জ্ঞানটাকে পেতে চাই। ভারসাম্য, একটা ব্যালেন্সড লাইফ থাকতে হবে। এই জিনিসগুলো হলো মানে মেডিটেশনের জন্য। এখন শ্রী অরবিন্দ কি বলছেন এখানে? শ্রী অরবিন্দ একটা জিনিস বলছেন যে পূর্ণ যুগের কথা বলছেন। কিন্তু পূর্ণ যুগটা আসলে তাহলে কি? ইংলিশে এটাকে যেমন আমরা বলছি ইন্টিগ্রাল যোগা। ইন্টিগ্রাল যোগা মানে কি? যেমন এই সাধু সন্তের মতো আমাদের কিন্তু মানে কোথাও সাধু সন্তের মতো যেমন গেরুয়া বসন পরে আমাদের থাকতে হবে না, বা
অন্য কোনো বসন সাদা বসন পরে আমাদের থাকতে হবে না। উনি প্রথমে এটা বলছেন যে পূর্ণ যুগ মানে দ্য হোল লাইফ ইজ যোগা। জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমাদের যোগা। আমরা রান্না করছি, আমরা খাচ্ছি, আমরা পড়াশোনা করছি, চলাফেরা করছি, কারোর সাথে কথা বলছি, সব কিছু কিন্তু এই পূর্ণ যুগার মধ্যে পড়ে। মানে সকাল থেকে সন্ধ্যা, ইভেন ঘুমের মধ্যে আমরা যে ঘুমাচ্ছি পর্যন্ত, এটাও কিন্তু এক ধরনের যুগা। যুগ মানে এডিশন প্লাস। আমরা অনবরত শ্বাস নিচ্ছি, আমাদের মন প্রাণ দেহ কিছু না কিছু পজিটিভনেস পাচ্ছে, মানে নিচ্ছি, আমরা শ্বাস নিচ্ছি করে শ্বাস যখন নিচ্ছি, শ্বাস নিচ্ছি মানে কি? শ্বাস নিচ্ছি মানে অক্সিজেন নিচ্ছি, এড হচ্ছে আমাদের। আমরা কোনো একটা জ্ঞান পড়ছি, কোনো একটা আমাদের মস্তিষ্কের বিকাশ হচ্ছে, এটা কি হচ্ছে? আলটিমেটলি এডিশন, যুগ। ব্যায়াম ট্যায়াম সব কিছুই, প্রাণায়াম সব কিছু এই যুগের মধ্যেই পড়ে। তো এই যে পূর্ণ যুগের কথা শ্রী অরবিন্দ বলেছেন যে মানে একটা লাইন আমি পড়ছি এখানে, দি যোগা accept the value of cosmic existence and holds it to be reality. Its object is to enter into a higher truth consciousness or divine supramental consciousness. আচ্ছা, এখানে এই কথাটা উনি বলেছেন শ্রী অরবিন্দ। আর কি বলেছেন? বলেছেন the expression not of ignorance and imperfection but of truth, light and the divine ananda. আচ্ছা, এখানে পূর্ণ যুগের মধ্যে কয়েকটা শব্দ আমরা পেয়েছি। একটা হলো ইগনোরেন্স, মানে অজ্ঞতা। আমরা যদি অজ্ঞতা মানে আমরা যেটা জ্ঞাত নয় আর কি, যেটা জানি না। ইমপারফেকশন, অপূর্ণতা। অপূর্ণতা মানে যেখানে পূর্ণ নয় জিনিস, ষোলকলা পূর্ণ, যেটা আমরা বলি যে 16 ডাইমেনশন যখন পূর্ণ হয়ে যায়, ষোলকলা পূর্ণ। তো এই ইমপারফেকশন এবং ইগনোরেন্স থাকলে পূর্ণ যুগটা কোনোদিনই হবে না। আর পূর্ণ যুগটা হবে দুটো জিনিসের উপরে নির্ভর করে। একটা হলো নাম্বার ওয়ান হলো গিয়ে ট্রুথ, মানে সত্য। আর 2 নম্বর যেটা জিনিস হলো সেটা হলো গিয়ে লাইট, মানে আলো। আলো এবং সত্যের উপরে নির্ভর করে কিন্তু পূর্ণ যুগটা হতে হবে। এটা হলো গিয়ে উনার মানে ফার্স্ট অ্যান্ড লাস্ট কথা কিন্তু। আর আরেকটা জিনিস যেটা মানে এখন এই যে পূর্ণযুগা করলে কি হতে পারে? পূর্ণযুগা করলে আমাদের একটা জিনিস হবে যে আমাদের যে জীবনটা, এটা আস্তে আস্তে কিন্তু দিব্য জীবন হয়ে যাবে। লাইফ উইল বিকাম ডিভাইন। উনি এটার উপরে একটা বড় বইও লিখেছেন, এই যে লাইফ ডিভাইন বইটা। লাইফ ডিভাইন বইটা লিখেছেন, এত বেশি মানে প্রচার হয়েছে এবং প্রচলিত দেশে বিদেশে বিভিন্ন জায়গায়। তো এই যে লাইফ ডিভাইন বইটা মানে যে আমাদের জীবনটাই কিন্তু দিব্য জীবন হয়ে যাবে, মানে আমরাই ভগবানে আস্তে আস্তে রূপান্তরিত হয়ে যেতে পারি। ট্রান্সফরমেশনের কথা বলেছেন এখানে, যে আমরা যে জীবনটা এখন আমরা দেখছি সেটা এটা তো মনুষ্য জীবন এবং এটা ম্যাটেরিয়ালিস্টিক লাইফ, জড় জগতের সাথে খুব বেশি অ্যাটাচড। এই জীবনটাই কিন্তু আমরা যদি এই যে পূর্ণ যুগাটা প্র্যাকটিস করতে থাকি, অভ্যাস করতে থাকি, একটা সময় পরে দেখা যাবে আমরা কিন্তু ওই দিব্য জীবনের মানে ওই লেভেলটাতে চলে যেতে পারবো। মানে আমাদের জীবনটাই এক দিব্য জীবন হয়ে যাবে, মানে আমরা নিজেরাই ভগবানে রূপান্তরিত হয়ে যেতে পারবো। কিন্তু এটা কি একদিন 2 দিনে হবে? শ্রীমা এখানে বলছেন একটা কথা, বলেন না, রূপান্তর আস্তে আস্তে হবে, স্লোলি। চেঞ্জটা লক্ষণীয়, কিন্তু আস্তে আস্তে হলেও যে এমন না যে মানে 100 বছর পরে এটার ফলটা বুঝতে পারবো আমরা, না। কেউ যদি এটা স্টার্ট করে, এটা মোটামুটি 1 বছর 2 বছরের মধ্যেই, মানে হয়তো 2-3 মাসের মধ্যেই আস্তে আস্তে পরিলক্ষিত হতে থাকবে। অনেক মানে আমরা বুঝতে পারবো যে কিছু একটা চেঞ্জ হচ্ছে। তো এই যে চেঞ্জ, যেটা এই যে সুপ্রিম পাওয়ার, যেটা বলছে সুপার মাইন্ড বা সুপ্রামেন্টাল কনসাসনেস, যেটা অতিমানস চেতনা যেটাকে বলছি আমরা, এই চেতনাটা যখন আমাদের মধ্যে প্রভাব বিস্তার করবে, এটা কিন্তু আমরা তখন অটোমেটিক্যালি আমাদের শরীর, মন, প্রাণ, দেহ সব কিছুর মধ্যে বিকশিত হতে থাকবে, প্রভাব প্রকাশ পেতে থাকবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলছি যে এই যে সুপ্রামেন্টাল কনসাসনেস, যেটা অতিমানস চেতনা, শ্রী অরবিন্দ বলেছেন কিন্তু এইটা পৃথিবীর বুকে একদিন নেমে আসবে। এবং 1950 খ্রিস্টাব্দে যখন শ্রী অরবিন্দ উনার দেহটা মানে করেন, উনার ফিজিক্যাল বডি আর সোল যখন আলাদা হয়, তখন কিন্তু অতিমানস চেতনা পৃথিবীর বুকে নেমে এসেছিল। 2-3 দিনের জন্য পৃথিবীর বুকে নেমে এসেছিল। এবং এটার প্রমাণ অনেকে পেয়েছেন, কারণ শ্রী অরবিন্দের দেহটা যে রাখা ছিল ওখানে শ্রী পন্ডিচেরিতে,
পন্ডিচেরিতে উনার বডি ডিকম্পোজ হচ্ছিল না কয়েকদিন, এবং বডির থেকে লাইট বেরোচ্ছিল, এবং অনেক দেশ বিদেশ থেকে লোক এসে কিন্তু উনাকে তখন দেখেছে। তো মানে কয়েকদিন পরে তারপরে উনাকে সমাধি দেওয়া হয়েছে আর কি। তো এটা 5 ডিসেম্বর 1950-এর ঘটনা বললাম। তো এই শ্রী অরবিন্দ মানে ওই অতিমানস চেতনাকে পৃথিবীর বুকে নামিয়ে এনেছিলেন তখন। তো এবং বিভিন্ন লেখালেখিতে বা বইতে বা বিভিন্ন বক্তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে মোটামুটি 300 থেকে 350 বছর আমরা যদি মানে ওয়েট করি, দেখব, আমরা হয়তো থাকবো না, আমাদের পরজন্মের কেউ থাকবে ওই সময়ে, তো আমরা দেখব যে ওই অতিমানস চেতনা পৃথিবীর বুকে নেমে এসেছে, এবং এটার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এটা এমন না যে হঠাৎ করে শুরু আসবে, এটার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এবং এই ধারণা নিয়েই এই যে কসমিক মহাজাগতিক এই যে অতিমানস চেতনাকে পৃথিবীর বুকে নামিয়ে আনার জন্য একটা যন্ত্র কিন্তু শ্রী অরবিন্দ এবং শ্রী অরবিন্দের মানে মাধ্যমে শ্রীমা কিন্তু এটার করে রেখেছেন। এটা হলো গিয়ে অরোভিল। অরোভিলে এমন একটা গ্লোব আছে, গোল্ডেন গ্লোব একটা আছে, যেটার মধ্যে কি হয় মানে পৃথিবীর ওই যে কসমিক রে গুলো সব একটা পয়েন্টে চলে আসে। ওখানে একটা ছোট্ট একটা বলের মতো একটা জায়গা আছে যেখানে লাইট ফল করে, একদম মানে একটা ছবি ইন্টারনেটে সার্চ করলেও আপনারা দেখতে পারবেন। তো ওই যে জিনিসটা কি, এটা অ্যাকচুয়ালি ওই অতিমানস চেতনাকে পৃথিবীর বুকে নামিয়ে আনার জন্য একটা যন্ত্র। 1968 খ্রিস্টাব্দে এটা অরোভিলটা স্থাপনা করেন শ্রীমা। তখন শ্রী অরবিন্দ ছিলেন না, মানে ফিজিক্যাল বডিতে ছিলেন না তখন। তো মা যে আমরা যে মা শ্রীমা মানে বলছি, শ্রীমা অ্যাকচুয়ালি কে? শ্রীমা হলো দিব্য মা। উনি মায়ের 4টা রূপ, এখানে 4টা রূপের প্রভাব আমাদের জীবনে আসে। মায়ের 4টা রূপ কি কি? 1 নম্বর হলো গিয়ে মহেশ্বরী, মহালক্ষ্মী, মহাসরস্বতী আর মহাকালী। এই 4টা রূপে মা কিন্তু প্রকট আছেন। দিব্য মা যে আমরা যে ডিভাইন মাদার বলছি সব সময়, সব শক্তির কিন্তু অধিকারিণী উনি। একটা লাইন পড়ছি এখানে, অদ্বিতীয়া বিশ্বসত্তার অধিষ্ঠাত্রী ভাগবতী চিৎ শক্তি বিশ্বাতীতা আদ্যা পরাশক্তি সকল সৃষ্টির উপরে তিনি। উনি হলেন এই দিব্য মা। এবারে আমরা আসি এই প্যান্ডেমিক সিচুয়েশন। অনেক কথা হয়ে গেল, প্রায় আধ ঘন্টা বলে নিয়েছি। এখন আমরা আমাদের এখনের পারিপার্শ্বিক অবস্থার কথা একটু বলবো। মাদারকে নিয়ে অনেক ঘটনা আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাকি তার অনেক কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অনেক কাজ, মানে বিভিন্ন ধরনের উনি কাজ করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে। মানে ইভেন প্রথম বিশ্বযুদ্ধের সময়েও বিভিন্ন রকমের কাজ করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবশ্যই বেশি কাজ করেছেন। বিভিন্ন রকমের দেশের লোকগুলো মানে ওনার মানে শ্রীমার সাথে যোগাযোগ করতেন, এবং শ্রীমা কি করবেন না করবেন মানে এরকম করে যেতেন আর কি। এই যে ভারত যে স্বাধীনতা লাভ করেছে, শ্রীমা এবং শ্রী অরবিন্দ কিন্তু অনেক আগে প্রেডিকশন করেছেন এটার ব্যাপারে। এবং কাকতালীয় ভাবে হোক, আর অনেকে কাকতালীয় বলে, কিন্তু আমরা এটাকে কাকতালীয় বলি না যারা অরবিন্দ সোসাইটির সাথে জড়িত আছি। 15ই অগাস্টের দিন কিন্তু ভারত স্বাধীনতা লাভ করলো, যেদিনকে শ্রী অরবিন্দের জন্মদিন। আমরা সবাই ফ্ল্যাগ নিয়ে ফ্ল্যাগ হোস্টিং করে ওই দিন, আর আমরা যারা অরবিন্দ সোসাইটির মেম্বার আছি, যারা যুক্ত আছি, আমরা কিন্তু শ্রী অরবিন্দের মানে মানে জন্মশতবার্ষিকী জন্মবার্ষিকী পালন নিয়ে আমরা করতে থাকি, ব্যস্ত থাকি সারাদিন। আর গৌরব বলছে, অনেকেই হয়তো জানেন না যে বাংলাদেশ মুক্তিযুদ্ধে ভারত যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল তাতে শ্রী মাদারের একটা ইম্পর্টেন্ট রোল আছে। হ্যাঁ, এইগুলি এই যে মাদারের ইম্পর্টেন্ট আছে এখানে। এই প্রসঙ্গে একটা কথা আমি বলবো। একটা জিনিস হলো শ্রীমা ভারতের যে ম্যাপটা পন্ডিচেরিতে রেখে গেছেন, এবং এটা এখনো আছে, এটা হলো সেই অখণ্ড ভারত। কিন্তু পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সব মায়ানমার পর্যন্ত কিন্তু ভারতের ওই ম্যাপের মধ্যে আছে। তো শ্রী অরবিন্দ এবং শ্রীমা বা আমাদের পন্ডিচেরি আশ্রম এবং সোসাইটি যে ভারতের যে স্বাধীনতাটাকে কিন্তু অ্যাকসেপ্ট করেননি। শ্রী অরবিন্দ বলেছেন যে এই স্বাধীনতা হয়নি।
সেই জন্য অখণ্ড ভারতের যে ম্যাপটা সেটাই কিন্তু মানে এখনো পন্ডিচেরিতে গেলে দেখা যাবে যে ওই পুরনো ম্যাপটাই রয়েছে। আচ্ছা, আমরা একটু আরো এগিয়ে যাই। এই যে প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা যে ভয়ান্বিত হয়ে আছি, ভয়গ্রস্ত, বেরোতে পারি না, কোনো কিছু কাজ করতে পারি না, আমাদের মানে প্রতি পদক্ষেপে কিছু না কিছু ভয়, একটা ভেতরে একটা ভীতি কাজ করছে। এই প্রত্যেক দিনের যে ডাটা 70,000 80,000 হয়ে যাচ্ছে, গতকালকে মনে হয় 79,000 ছিল ভারতের করোনা পজিটিভ সংখ্যা। তো এই যে অবস্থা, আমাদের শিলচরেও তো খুব মানে হু হু করে বাড়ছে, কিন্তু প্রত্যেক অলি গলিতে পরিচিত লোক অনেক, ইভেন অনেক আমাদের জানাশোনার মধ্যে বিগত কয়েকদিনে মারাও গেছে। তো এই যে ভয় ভীতি, এইগুলোকে আমরা কিরকম মানে নিরসন করব, কিরকম আমরা করব? তো হ্যাঁ, গৌরব, ভারত মানেই অখণ্ড ভারত, ঠিকই আছে। হ্যাঁ, জয়শ্রী ভট্টাচার্য, আপনার ভালো লাগছে, ঠিক আছে। তারপরে বলছি আমি এই যে ভয় সম্পর্কে মা কি বলছেন, একটা খুব সুন্দর কোটিং আছে এখানে। One is too egoistic, that's why one feel afraid. মা এই কথা বলছেন, একটা মানুষ যদি বেশি ভাগ সময় বা বেশি অহং নিয়ে ভাবে, অহং, ইগো প্রবলেম, ইগোটা নিয়ে যদি কেউ বেশি ভাবাভাবি করে, তবেই কিন্তু এই ভয়টা তখনই কিন্তু পাকড়াও করে আমাদের। এখন তিনটা কারণের কথা বলেছেন শ্রীমা এখানে। এক্সেসিভ কনসার্ন অ্যাবাউট সিকিউরিটি, আমরা যদি বেশিরভাগ মানে সিকিউরিটি নিয়ে ভাবি, সুরক্ষা নিয়ে ভাবি, যেমন খাদ্য সুরক্ষা, বাসস্থান, মানে আমাদের অ্যানিম্যাল লাইক কিছু আছে, যেমন এই অরবিন্দ দর্শন বা ইভলিউশন, যেটা যে থিওরি অফ ইভলিউশন, তো শ্রী অরবিন্দ দর্শনের সাথে খুবই মিলে। যেমন পৃথিবীর বুকে মানুষ, তো আজকে যেভাবে আমরা মানুষ দেখছি এরকম তো মানুষ ছিল না, একটা সময় প্রাণও ছিল না। যে লাইফটা এসছে সেটাও তো জড় থেকে, মানে ম্যাটার, লাইফ কামস ফ্রম ম্যাটার, আর মানে অ্যানিম্যাল কামস ফ্রম দ্য লাইফ, আর হিউম্যান কামস ফ্রম অ্যানিম্যাল। আমাদের মানুষেরও তো তাই, পুরনো যদি আমরা হিস্ট্রি দেখি বা দেখি, আমরা তো বাদর থেকে এসেছি, শিম্পাঞ্জি, বাদর, এইগুলোর থেকে। তো এই যে বিবর্তনের ফলে ইভলিউশনটা হয়েছে, ধাপে ধাপে ইভলিউশন পরে আমরা আজকের স্টেজে আছি। 3 লক্ষ বছর আগে কিন্তু মনও ছিল না, মনটাকেও কিন্তু আনা হয়েছে, মুনি ঋষিরা বা এরা ধ্যান ট্যান করে মনটাকে পৃথিবীর বুকে নামিয়ে এনেছেন। তো আজকের যে আমরা মানুষ দেখছি, এটা কিন্তু ভবিষ্যতের মানুষ আমাদের থেকে অনেক বেশি আপগ্রেডেড থাকবে। এই যে বললাম, অতি মানব চেতনা যখন নেমে আসবে, মানুষ কিন্তু পুরোপুরি বদলে যাবে, পুরোপুরি রূপান্তরিত হয়ে যাবে অন্য একটা ইয়েতে, এটা দিব্য মানুষ রূপে হয়ে যাবে। তো এই যে অ্যানিম্যাল লাইক কেন বলছি, আমাদের ওই যে আমরা এসছি তো অ্যানিম্যাল থেকে, মানে পশু প্রাণীর থেকে এসছি, যে প্রাণিক কিছু জিনিস আমাদের মধ্যে এখনো বিদ্যমান। এর মধ্যে যেমন আমাদের খাদ্য, বাসস্থান, এইগুলো আমরা নিয়ে খুব ভাবাভাবি করি। তো যারা এগুলো নিয়ে বেশি ভাবে, তারাই কিন্তু এই ভীতির মধ্যে পড়ে। আচ্ছা, তো মা বলছেন মরবে কে? প্রাণ মরবে? প্রাণ মরবে না তো। প্রাণ তো হলো গিয়ে বায়ু, বায়ু মানে শক্তি। মন কি মরবে? নো, মনও মরবে না, কারণ মন হলো পুরোপুরি চেতনা শক্তি, একটা কনসাসনেস। মাইন্ড মরবেই না। দেহ, ইয়েস, এই যে দেহটা কিন্তু মারা যাবে। তো দেহ মারা যাবে মানে বডি, তো আমরা সবসময় তো, বডি তো এমনিতে চলতে পারে না, প্রাণ শক্তি ছাড়া কি বডি চলতে পারে? না, প্রাণ শক্তি ছাড়া তো বডি চলতে পারে না। মৃত্যুর পরে তো বডিটা একটা নিথর হয়ে, একটা মানে জাস্ট একটা ওয়েস্টেজ, একটা ম্যাটেরিয়াল হয়ে পড়ে থাকে। তো আমরা এই বডিটাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছি, মানে যাতে প্রাণটা বেরিয়ে না যায়, আমরা চেষ্টা করি এটাকে ধরে রাখার। তো এই হলো ভীতির বেসটা আর কি। মারও বলছেন এখানে যে আনইজি ফর আননোন। আচ্ছা, এই যে আমরা যে জিনিসটা এখানে ভীতি ভীতি বলছি, ভয় শূন্য হওয়ার জন্য আমাদের একটা জিনিস খুব ভালো করে ভাবতে হবে, যে ভয় শূন্য হতে হলে আমরা হয় ঠিক আগে চলে যেতে হবে, নাহলে পিছনে চলে যেতে হবে।
এই ধরনের কি মহামারী কি ছিল না এর আগে? অতিমারী কি ছিল না এর আগে? ছিল। এটা ভাবলে অনেকটা শক্তি পাওয়া যায়, অনেকটা সাহস পাওয়া যায়। এই মহামারী কি একদম অনেক দিন চলতে থাকবে? না, এটাও আমরা জানি, মোটামুটি বুঝতে পারছি যে বেশি দিন এরকম কোনো রাত্রই তো রাত্র থাকে না, চিরদিন রাত্র থাকে না। দিন তো আসবেই, সকাল তো আসবেই, ভোর হবেই, রাত্রের জবনিকাটা শেষ হবেই। তো এই যদি আমরা জানি, তাহলে আমরা ভয় কিসের জন্য ভয় করছি? তো এই যে এটা আননোন একটা রিজন, কিন্তু তো মা বলছেন এখানে এই যে আননোনটা নিয়ে এত বেশি ভাবাভাবির ব্যাপার নয়, অ্যাটলিস্ট এই সময়টাতে নয়। কারণ আমাদের মাথার মধ্যে কিন্তু কোলাহল চলতে থাকে, বিভিন্ন রকমের প্রসেসিং হচ্ছে, এইগুলো হতে থাক, কিন্তু এত আননোন কোনো একটা ভয়ের জন্য এত ভাবতে হবে না। আরেকটা জিনিস বলছেন যে নো ট্রাস্ট অন ডিভাইন। ভয় তখনই হবে যদি আমরা দিব্য শক্তির উপরে আমাদের আস্থাটা, নিষ্ঠাটা, শ্রদ্ধাটা যদি থাকে না। তো এই তিনটা কারণ মা বলছেন। আচ্ছা, এখান থেকে বেরোনোর পথটা কি তাহলে? এই বেরোনোর পথটাই কিন্তু একমাত্র যোগা, যোগ সাধনা করা। যোগ সাধনা তাহলে কিরকম? ওই মেডিটেশন, ধ্যান করতে হবে। ধ্যান করলে কি হবে? আমাদের শরীরটা শুধু বাহ্যিক নয়, আমাদের আভ্যন্তরীণ দিকগুলো আস্তে আস্তে করে শান্ত হতে থাকবে। একদম শান্ত, নীরব, সাইলেন্স, একদম নীরব। এটা টোটাল সাইলেন্স করতে হবে আমাদের। আমরা বাইরে তো শান্ত হয়ে যাই, হাত পাকে মোটামুটি আমরা ইনস্ট্রাকশন দিলে মোটামুটি হাত পা মানে মানে একটা এজের পরে যেমন হাত পাকে বললে এই পা তুই নড়িস না, এই হাত তুই নড়িস না, ঠিক আছে, ওরা কিন্তু মেনে নেয়। কিন্তু আমাদের প্রাণটাও মোটামুটি কন্ট্রোলের মধ্যে, প্রাণ শ্বাস যেটা, প্রাণায়াম যেটা, যেমন জুড়ে শ্বাস নিয়ে যদি আমরা আস্তে করে ছাড়ি, এরকম কয়েকবার করি, তো আস্তে আস্তে দেখা যায় কি আমাদের প্রাণ শক্তিটা একটা ইকুইলিব্রিয়াম, একটা স্থির পজিশনে চলে যেতে পারে। এবারে দেখো প্রাণ তো মোটামুটি শান্ত হয়ে গেল, এবার কথা হলো মনকে শান্ত করবো কি করে? মনটা না এত বেশি চঞ্চল, মনের কোনো গণ্ডি নেই, কিছু নেই। এখানে আছি আমি ভাবছি আমেরিকায়, এখানে আছি আমি ভাবছি ওই কিনে নেব, ওই পুজো আসছে, বাজার করব, এই করবো, অনেক কিছু মাথায় আসছে আমার একটা সময়। রাত্রে ইভেন ঘুমের মধ্যেও আমি কিন্তু আমার ফিজিক্যাল বডি নিয়ে আমি শুয়ে আছি, মোটামুটি আমার প্রাণ শক্তিও মানে একটা যতটুকু অক্সিজেন রাত্রিবেলা ঘুমের মধ্যে লাগে, এই অক্সিজেনটুকু আমাকে সাপ্লাই করছে, কিন্তু আমার মন সে কিন্তু ঘুমে নেই, স্বপ্ন দেখাচ্ছে। এইটা সিনেমার মতো 3 ঘন্টা 6 ঘন্টার একটা মুভি চলছে, ওই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফ্ল্যাশব্যাকে বিভিন্ন রকমের জিনিস, যাকে আমি কোনোদিন দেখিনি সেও আমার স্বপ্নে আসছে। তো মনকে কন্ট্রোল করা খুবই কঠিন। আচ্ছা, সে যাই হোক, সেটা প্র্যাকটিসের উপরে, অভ্যাস করতে করতে এটাও সম্ভব। তো যোগা করলেই তবে বিশ্বাসটা জন্মাবে যে দেয়ার ইজ সামথিং। এই যে যোগা করতে করতে, ধ্যান করতে করতে চোখ মুছলাম, আমি মোটামুটি আমার মন প্রাণ দেহকে আমি শান্ত করে একটা জায়গায় আনার জন্য চেষ্টা করছি। তো এই যোগা করে ভাববোটা কি, মানে কি আমার অবজেক্টিভটা থাকবে? আমি মনে মনে একটা ভাববো জিনিস যে আমি যে আছি, আমার কাছে বা আমার উপরে দিব্য কিছু শক্তির প্রভাব আছে, যে শক্তির প্রভাবে আমি চলছি, মানে আমি বলে কিছু নেই। আমার আমিত্বটাকে এই দিব্য শক্তির কাছে আমি সম্পূর্ণরূপে সমর্পণ করে দিয়েছি, এবং ওই আমির বলে আর কিছু নেই, আমি কিছু নেই, মানে হাত দিলে যাতে কিছু পাওয়া যাচ্ছে না, আমি বলে কিছু নেই, মানে আমার দেহ নেই, প্রাণ নেই, মন নেই, সব কিছুই মায়ের শক্তির সাথে মিশে গেছে। তো এই যদি আমি ভাবনাটা আমি মানে ভাবতে পারি, এবং ওই যে দেয়ার ইজ সামথিং যেটা মা বলছেন এখানে, দেয়ার ইজ সামথিংটা আস্তে আস্তে রিয়েলাইজেশন হতে থাকবে, এবং ফিল দ্যাট প্রেজেন্স, এই যে কিছু আছে যেটা ফিলটা আস্তে 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 করে বিশ্বাসটা বাড়তে থাকবে, এবং একটা সময় দেখা যাবে যে না, পুরোপুরি কিন্তু রিয়েলাইজেশন একটা হয়ে গেছে। ভেতরের যে ইনার বিইং, যেটা চৈত্য পুরুষ, আমাদের ভেতরে কিন্তু একটা পুরুষ আছে। ওই যে ভালো খারাপ, যেমন একটা ভালো কাজ বা কিছু একটা করার পরে যেমন আমাদেরকে গালি দেয় না, যেমন আমি একটা এই কাজ করলাম, দেখবেন কি হয়, মনে মনে একটা চুট লাগে আমাদের, ভেতর থেকে বলে এই তুই কি করেছিস সেই। বা আয়নার সামনে দাঁড়িয়ে আমরা অনেক সময় যেমন আমাদের নিজের সাথে কথা বলি, কার সাথে কথা বলি, সেটা হলো এই যে মনের মানুষ।
বা চৈত্য পুরুষ বা এই যে ইনার বিইং যেটা, তো এটাও আস্তে আস্তে কি ম্যানিফেস্টেশন হতে থাকবে এবং ইট উইল অটোমেটিক্যালি ওয়েক আপ। একটা সময় যে বিবেকানন্দের যত সময় পর্যন্ত মানে ওয়েক আপ, মানে এই যে জাগার ব্যাপারটা, উঠো জাগো যে ব্যাপারটা, সেটা আস্তে আস্তে হতে থাকবে এবং সত্যি মনটা জেগে উঠবে। তো শ্রী অরবিন্দের লিখা মা বইয়ের 3য় অধ্যায়ে কিছু এই ভীতি সম্পর্কে কিছু আছে। আমি একটা দুটা লাইন পড়ছি। শতদলদা দেরি হচ্ছে না তো? 8:12 হয়ে গেছে, আমি আধ ঘন্টা বলেছিলাম, আর একটু নিচ্ছি সময়, মোটামুটি আর 5-7 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব। তারপরে কিছু প্রশ্ন এবং কিছু থাকলেও আমি সেটার কথা বলবো, উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো আর কি। এবং আমাদের সেন্টারেরও কিছু কথা বলতে হবে। যেমন এই মা বইয়ে, মা একটা ছোট্ট বই কিন্তু শ্রী অরবিন্দের লেখা, এবং এই যে মা বই একদম সামারি, এখানে শ্রী অরবিন্দ ফিলোসফি বা শ্রী অরবিন্দ দর্শনের সম্পূর্ণ জিনিস কিন্তু এই মা বইয়ের মধ্যে লেখা আছে। মা বইয়ের 3য় অধ্যায়ে কিছু জিনিস আছে, যেমন আমি পড়ছি এই লাইনগুলো: জীবনের পথে সকল বিধি সংকট বিপর্যয়ের বিরুদ্ধে যদি বর্মাবৃত হয়ে চলতে চাও, দুটি জিনিস আছে, তা হলো মা ভাগবতীর করুণা, তোমার দিক একটা হলো মা ভাগবতীর করুণা উপর থেকে আসবে যেটা, আর তোমার দিক থেকে কি করতে হবে, মানে আমরা নিজের সাইড থেকে কি করব, শ্রদ্ধা, নিষ্ঠা আর সমর্পণ, মানে রেসপেক্ট, ডিভোশন আর সারেন্ডার। এই 3টা জিনিস আমাদের সাইড থেকে করতে হবে। আর এখানে যেমন শ্রী অরবিন্দ জীবন এবং মৃত্যু নিয়ে একটা কথা বলেছেন যে when birth is natural, death is also natural। এটা যদি কেউ বুঝতে পারে তাহলে ভীতি টিতি এইগুলো, এই করোনা হলে আমি কি করব, মেডিকেলে কি খাবার পাবো কিনা, বাথরুম এইগুলো কি পরিষ্কার পাবো কিনা, এইগুলো ভাবতে লাগবে না আর তখন। ডেথ ইজ ইনএভিটেবল, মৃত্যু তো হবেই, মৃত্যু তো অনিবার্য, পৃথিবীতে জন্ম নিয়েছে তো মৃত্যু তো হবেই। তো এটা নিয়ে এত ভাবার দরকার নেই। ঠাকুরের কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া, যে মানে করে দিতে হবে আমাদের, যে যা হয় দেখা যাবে। এবং ঠাকুর বা আমরা যে ঠাকুরকেই আমরা করি, যে ঠাকুরের কাছে এটা প্রার্থনা থাকে যাতে, যে ঠাকুর আমাদেরকে দেখে রাখুন আপনি, আর তো কিছু নেই আমাদের। এটা ভ্যাকসিন হয় বেরোয়নি, কিছু ভালো ট্রিটমেন্ট হচ্ছে না, প্যারাসিটামল আর এগুলো খেয়ে মানুষ ভালো হচ্ছে, এটা ভগবানের মানে কৃপা ছাড়া আর কি বলা যেতে পারে। তো এই হলো। আচ্ছা, এখন বন্ধু, যেহেতু এটা বন্ধু সাহিত্যিক পত্রিকার ফেসবুক পেজ, শ্রী অরবিন্দের বন্ধু সাইটটা একটু আমরা দেখব। শ্রী অরবিন্দের বন্ধু কিন্তু ছিলেন অনেকেই, তো এর মধ্যে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথও কিন্তু একজন বন্ধু ছিলেন শ্রী অরবিন্দের। তাদের দেখা হয়েছিল 1907-এ একবার, আর একবার বিদেশ যাত্রায় যাওয়ার সময় শ্রী অরবিন্দ পন্ডিচেরির পাশ দিয়ে জাহাজটা যাচ্ছিল, তো হঠাৎ করে মানে জাহাজটা নোঙর করলেন ওই পন্ডিচেরির সমুদ্র তটে, এবং নামার জন্য মানে রবীন্দ্রনাথের কবিগুরুর তখন শরীরটা ঠিক ভালো ছিল না, মানে সিঁড়ি দিয়ে ডেক থেকে নামতে পারছেন না, তো তড়িঘড়ি করে একটা কাঠের বাক্স তৈরি করা হয়েছিল ওই পন্ডিচেরির সমুদ্র তটের মধ্যে, এবং শ্রী অরবিন্দকে শ্রী কবিগুরু কিন্তু ওই কাঠের বাক্স দিয়ে নিচে নেমেছিলেন এবং দেখা হয়েছিল দুজনের। এবং শ্রী অরবিন্দের উপরে কবিগুরু কিন্তু একটা কবিতাও লিখেছেন, আমি জাস্ট দুটো লাইন পড়ে শোনাচ্ছি। অরবিন্দ, রবীন্দ্রের লহ নমস্কার, হে বন্ধু, হে দেশবন্ধু, স্বদেশ আত্মার বাণী তুমি, তোমা লাগি নহে মান, নহে দন, নহে সুখ, কোনো ক্ষুদ্র দান। এটা কবিতাটা লম্বা আছে, আমি আর বেশি পড়ছি না। তো একটা কবিতাও আছে কবিগুরুর লিখা। এটা এই প্রসঙ্গটা কেন বললাম, কারণ আমাদের প্ল্যাটফর্মটা হলো বন্ধু পত্রিকা। বন্ধু সাহিত্যিক পত্রিকায় যারাই আছে মোটামুটি সবাই একজন আরেকজনের বন্ধু। তো শ্রী অরবিন্দেরও কিন্তু একজন বন্ধু, ওই কবিগুরুর কথা আমি এই প্রসঙ্গে বললাম। আচ্ছা, এখন আমি যাচ্ছি হলো গিয়ে এই হলো মানে অরবিন্দ দর্শনের এই হলো মূল বক্তব্যগুলো, এবং ভয় ভীতি এইগুলো সম্পর্কে এইভাবেই শ্রীমা এবং শ্রী অরবিন্দ বলে গেছেন। শ্রী অরবিন্দের মানে যে আশ্রমের ব্যাপারটা, আশ্রম 1926-এ আশ্রমের এস্টাবলিশমেন্টটা হয়,
আহ, তো এরপরে প্রায় 200-র উপরে দেশে কিন্তু শ্রী অরবিন্দ সোসাইটির বিভিন্ন সেন্টার আছে, এবং এটা শুনলে সত্যি কখনো কখনো খুবই দুঃখ হয় যে অরবিন্দ সোসাইটির সেন্টার ভারত থেকে বিদেশে কিন্তু বেশি সংখ্যায়, এবং ডিভোটিও দেশ থেকে বিদেশে বেশি। এটা সত্যি একটা দুঃখ লাগে কখনো আর কি, যে আমাদের শ্রী অরবিন্দ আমাদের দেশের একজন নবজাগরণের স্রষ্টা, একজন এত বড় দার্শনিক, আমরা ওনাকে চিনতে পারিনি। তো এই দুঃখটা জানি না, হয়তো ভবিষ্যতে আর একটু হবে। 2022 সালে শ্রী অরবিন্দের সার্ধশতবর্ষ, মানে 150 বছর পূর্ণ হবে। তো 1872 আর এদিকে 2022, তো দেশব্যাপী বিভিন্ন রকমের প্রোগ্রাম চলতে থাকবে। তখন বিভিন্ন রকমের মানে বিভিন্ন সেন্টার আছে বিভিন্ন জায়গাতে, তো বিভিন্ন কার্যক্রম চলতে থাকবে। হয়তো মিনিস্ট্রির সাইড থেকেও কোনো প্রোগ্রামের রূপরেখা পাঠিয়ে দিতে পারে তখন, মানে 22-এ যে সরকার থাকবে তারা হয়তো কিছু একটা করতে পারে। তো আমি সব বন্ধুদের যারা অনলাইন আছে বা যারা পরে রেকর্ডিং শুনবেন, আমি সবাইকে মানে বন্ধুর গ্রুপের যারা আছেন সবাইকে আমি মানে এই অনুরোধ আমাদের সেন্টারের তরফ থেকে, শিলচর সেন্টারের তরফ থেকে, যে 2022-এ বিভিন্ন প্রোগ্রাম যে হবে আপনাদের সহযোগিতাও আমরা চাই। তো এই হলো মানে একটা পার্ট। এখন আসবো আমরা শিলচরের সেন্টারের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আমাদের শিলচরের সেন্টারটা আমি যতদূর জানি আর কি, মানে ঠিক শিওর বলতে পারছি না, কিন্তু প্রথম যে সেন্টারটা হয়েছিল সেটা সনটা আমি বলতে পারবো না, কিন্তু আমি এলসিসিতে তখন পড়াতাম, কম্পিউটার ইনস্টিটিউট ছিল, লাকোটিয়া কম্পিউটার সেন্টার শিলংপট্টিতে। এটা একটা মানে বিল্ডিং, এখনো দেখবেন একটা ফার্নিচারের দোকান দিয়ে ভেতর দিয়ে লম্বা রাস্তা এনএন দত্ত রোড বেরিয়েছে। এটা ওই ইনস্টিটিউটে যেতাম, তখন দেখতাম একটা নিচের তলায় একটা ঘরের মধ্যে ধূপ ধুনা দিয়ে পরিষ্কার টরিষ্কার করে তখন মেডিটেশন হতো। তখন আমি মানে অরবিন্দ সোসাইটির সাথে একদমই যুক্ত ছিলাম না। তখন মানে শিলচরে বেশ ভালো সংখ্যায় মেম্বার ছিলেন, এবং ওনারা সাপ্তাহিক মেডিটেশন করতেন, ধ্যান করতেন ওখানে। ওই একটা রুম ছিল, ভাড়া ঘর, এনএন দত্ত রোডে, ওই ঘরটাতে। তো এরপরে কয়েকদিন এই বডিটা ডিফাঙ্ক হয়ে গেল। তারপরে আবার যখন রিভাইভ হলো নতুন বডিটা, তখন আনুমানিক সনটা হবে 9-10 এরকম কোনো একটা সময় আমি জয়েন করেছি 2011-তে, শ্রী অরবিন্দ সোসাইটির সাথে যুক্ত হয়েছে। তখন থেকে আমরা মানে আমাদের মাননীয়া চেয়ারপারসন শ্রীমতী মহামায়া দেব অম্বিকাপট্টিতে, ওনার বাড়িতেই আমরা মেডিটেশনটা করতাম আর কি, মাসে করতাম একদিন। তো আস্তে আস্তে এটা হলো সাপ্তাহিক হয়ে গেল। তারপরে আমরা যেমন একটা ভাড়া ঘরের মধ্যেই মানে আমরা একটা সেন্টার করেছি। সেন্টারটা হলো কাছাড় এক্সরে ঠিক পিছনের বাড়িতে। এদিকে যাওয়া আসার সময় দেখলেই দেখা যাবে, একটা বোর্ড লাগানো আছে শ্রী অরবিন্দের। এখানে আমরা সেন্টার, এবং প্রত্যেক সপ্তাহে আমরা সমবেত ধ্যানে মিলিত হই যারা সক্রিয় সদস্য। মোটামুটি এখন 50 থেকে 60 জন আমাদের সদস্য সংখ্যা শিলচরে, এবং আমরা মানে আসাম রাজ্যিক কমিটির আন্ডারে আছি মানে অরবিন্দ সোসাইটির। এবং শিলচর ছাড়াও যেমন বিভিন্ন জায়গায় সেন্টার আছে আমাদের, এদিকে যেমন হাইলাকান্দি আছে, করিমগঞ্জ আছে, এরপরে এদিকে ডিগবয়, ডিব্রুগড়, লামডিং, যোরহাট, গুয়াহাটিতে বড় একটা সেন্টার আছে। এটা হলো ওই যে শঙ্করদেব কলাক্ষেত্রের ঠিক অ্যাডজাসেন্ট ইয়েতে বিল্ডিং একটা আছে শ্রী অরবিন্দ সোসাইটি। এখানে অরবিন্দের রেলিক্সও কিন্তু ইনস্টল করা হয়েছে, মানে করা হয়েছে রেলিক্স। তো আমরা গেছিলাম রেলিক্স যখন ইনস্টল করা হয় আর কি। এবং শ্রীমার পাদুকা দয় মানে পায়ের জুতো রাখা আছে এখানে শ্রী অরবিন্দ এই গুয়াহাটির সেন্টার। তো এই হলো মানে সেন্টার, বিভিন্ন সেন্টার যেমন বিভিন্ন রকমের কাজ করে থাকে। তো আমরা যেমন কিছু কিছু কাজ আমরা করে থাকি, দুটো, একটা হলো যে শ্রীমার যে বার্থডে পালন আমরা 21শে ফেব্রুয়ারি, এটা নিয়মিত করে আসছি। ওই আমি 2011 থেকেই দেখছি, 2011 থেকে মানে এটা 21শে ফেব্রুয়ারি শ্রীমার জন্মদিবস আমরা পালন করে থাকি। আর 15th অগাস্ট হলো শ্রী অরবিন্দের জন্মদিবস, এটাও আমরা পালন করে থাকি। এছাড়াও সিদ্ধি দিবস আছে, সিদ্ধি দিবস আমরা পালন করে থাকি শিলচরে। তারপরে আছে আমরা স্বাধ্যায় প্রোগ্রাম করি, যেটা 3 বছর থেকে আমরা শুরু করেছি। স্বাধ্যায় মানে অধ্যায়,
নিজে নিজে শেখা, মানে সবাই পড়বে, যে একজন আরেকজনকে বলবে, এরকম আমরা হোল ডে প্রোগ্রাম করে থাকি। সাপ্তাহিক প্রোগ্রাম খুব মানে ভালো, এবং এইগুলো থেকে অনেক জিনিস শেখা যায় সাপ্তাহিক প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করলে। আর আরেকটা প্রোগ্রাম যেটা আমাদের ইউথ প্রোগ্রামের আন্ডারে আমরা স্কুলগুলোতে গিয়ে করি, ডিসি কলেজে করলাম, এদিকে শিলচর কলেজিয়েটে করেছি, রামানুজ বিদ্যা মন্দিরে করেছি, এবং গ্রামাঞ্চলেও এক দুইটা স্কুলে, যেমন নিমাইচাঁদ স্কুলে আমরা গিয়ে করেছি। এরকম আমরা প্রত্যেক বছরই এক দুইটা স্কুলে আমরা বিভিন্ন রকমের কাজ করে থাকি। এবং শ্রীমা এবং শ্রী অরবিন্দের বার্থডের প্রাক মুহূর্তে আমরা আর্ট কম্পিটিশন করাই, এসে কম্পিটিশন করাই, বিভিন্ন রকমের নাটক, গান, এইগুলোর উপরে আমরা কম্পিটিশন মানে করাই। তারপরে এগুলোর উপরে প্রাইজও থাকে, ইয়েও থাকে। তো এই হলো আমাদের কর্মকাণ্ডের পুরোপুরি একটা রূপ, মানে বললাম আমি। এখন আমরা 8:22 হয়ে গেছে, মোটামুটি আমারও বলার শেষ হয়ে গেছে। আপনাদের কাছে এখন অনুরোধ করব, যদি কিছু কারোর বলার থাকে বলতে পারেন, জিজ্ঞেস করতে পারেন। এবং সবাইকে, যারা আজকে এখানে লাইভ হয়েছেন বা যারা ভিডিও পরে রেকর্ড করা ইয়েগুলো দেখবেন, সবার কাছে একটা অনুরোধ, যদি হয় কোনো সময় আমাদের সেন্টারটা এসে দেখে যাবেন। শ্রীমা এবং শ্রী অরবিন্দের আমরা বিগ্রহ প্রতিষ্ঠা করেছি, মানে এসে, তবে ওই শনিবারে আসতে হবে আর কি। সাপ্তাহিক শনিবারে আমরা 5:30, সন্ধ্যে 5:30টার সময় সেন্টারটা খোলা হয়, এবং 6:30, 7:30টার দিকে মোটামুটি বন্ধ করা হয় আর কি। তো সবাই আমন্ত্রণ রইল, কোনোদিন যাওয়া আসার সময় শনিবারে ঢুকবেন, ঢুকে দেখে যাবেন কীরকম আমরা মেডিটেশন করি, বা কীরকম মেডিটেশনের পরে আমরা কিছুটা পাঠও করি। পাঠ মানে শ্রীমা এবং শ্রী অরবিন্দের বই থেকে আমরা কিছু কিছু জিনিস পড়ি এবং আলোচনা করি এইগুলো। তো আর কি কি বলবো, কমেন্টগুলো একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, গৌরব তো অনেক কিছুই বলছে। গৌরব আমার ছোট ভাইয়ের মতো। গৌরব বলছে ভারত মানেই অখণ্ড ভারত। হ্যাঁ, গৌরব অনেক কিছুই বলছে। এদিকে রীতা চন্দ্র বলছেন ভালো লাগছে শুনতে, সুন্দর আলোচনা মানবতার কল্যাণে। হ্যাঁ, কল্যাণী দেব চৌধুরী, ধন্যবাদ আপনাকে। দোলা দেব সুন্দর পরিবেশনের জন্য ধন্যবাদ। রোজি স্বামী বলছে খুব ভালো লাগছে শুনতে। শিখা রায় বলছেন ভালো লাগছে আলোচনা। অভিজিৎ মিত্র, যিনি আমাদের হাইলাকান্দি সেন্টারের সম্পাদক, উনি বন্ধু এই গোষ্ঠীরও মেম্বার, খুব ভালো গায়ক এবং খুব ভালো গবেষক আসাম ইউনিভার্সিটির। উনি বলছেন স্বাধীনতা সংগ্রামী যুগ পুরুষ শ্রী অরবিন্দ দর্শন বিষয়ে কেমন একটি বিশেষ বক্তব্যের আয়োজন করার জন্য বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। প্রদীপ্ত স্যারকে এর বক্তৃতা খুব ভালো লাগছে। আচ্ছা, ধন্যবাদ অভিজিৎ। মানে খুব স্বল্প জ্ঞান, তার মধ্যেই বলেছি, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাও চেয়ে নিচ্ছি। আদিমা মজুমদার বলছেন ভালো আলোচনা। বিশ্বজিৎ পাল, গুড ইভিনিং স্যার। জয়শ্রী ভট্টাচার্য, শুভ সন্ধ্যা। হ্যাঁ, শিলচর শাখার তো বললাম, শতদল দা। তারপরে তপন রায় বর্ম শুভেচ্ছা জানিয়েছেন। কল্যাণী দেব চৌধুরী, জয়শ্রী দাস দাদাও আছেন সাথে। হ্যাঁ হ্যাঁ বৌদি, ঠিক আছে, ভালো লাগছে শুনে, ভালো লাগলো। আর কিছু আছে নাকি এদিকে? সঞ্জীব চন্দ্র, উনি আগরতলা থেকে কানেক্ট হয়েছেন। ভেরি গুড, গো অ্যাহেড বলছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকেও। মুহাজির হোসেন চৌধুরী, আলোর উচ্চরণীয় সমস্যার সমাধান, বিতর্কিত আলোচনা হলে উপভোগ। বিতর্কিত নয়, বিতর্কিত বললে দেখুন, বিতর্ক তো হতেই পারে, সবের দেখুন মত পথ আলাদা। আমরাও এখানে যারা আছি হয়তো সবার গুরু আলাদা, কিন্তু কথা এটা নয়, যেটা ইভলিউশন থিওরি যেটার কথা বললাম এবং যেটা দিব্য চেতনার কথা বললাম, এটা উনি কিন্তু ধর্মগুরু হিসাবে বলে যাননি শ্রী অরবিন্দ। এটা আমি বলছি কারণ আমরা যে স্টাডির থেকে আমরা পেয়েছি, উনি ধর্মগুরু। আর ধর্মগুরু হলে কিন্তু এই যে দীক্ষা টিক্ষার ব্যাপারগুলো থাকতো। অরবিন্দ সোসাইটিতে কিন্তু এই যে মেম্বারশিপের কোনো দীক্ষার ব্যাপার নেই। তো মুহাজির হোসেন চৌধুরী, আপনাকে বলছি, বিতর্কিত আলোচনা
ঠিক বলছেন, সত্যি এটা জানি না কেন বলছেন, কিন্তু ব্যাপারটা এরকম আর কি। ব্যাপারটা উনি কিন্তু ধর্মগুরু হিসাবে এগুলো বলেননি, এবং মানে উনার যে থিওরি, ওই ট্রান্সফরমেশন থিওরি বা এইগুলো, এবং অতিমানস চেতনার কথা বলেছেন। চেতনা তো কনসাসনেস ছাড়া কি কিছু সম্ভব? আমরা এই যে মানুষ কীরকম জন্ম হয়েছে, মানুষের যদি জন্ম হিস্ট্রিটা আমরা দেখি, তো একটা জাস্ট পৃথিবীতে তো কিছু ছিল না, ওই পাথর, জল, এগুলোই ছিল, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, এগুলোর থেকেই তো মানুষের জন্ম হয়েছে। তো এগুলো কীরকম হলো যদি চিন্তা করি, বা আজকের দিনে যে ফল ফুলগুলো কীরকম বড় হচ্ছে, বা একটা ছোট্ট শিশু কীরকম বড় হচ্ছে, এগুলো মানে কিছু না কিছু তো মানে উপর থেকে কিছু একটা ফোর্সের তো প্রভাব আছেই। না হলে এই করোনাই ভালো জন্ম, মানে ভালো জন্ম কেন হলো? করোনার জন্মটাই কেন হলো? সৃষ্টি আছে তো ধ্বংস হবেই, এটাই হয়তো লজিক করোনা জন্মের পিছনে। আচ্ছা, সে যাই হোক, অন্য সময় আমরা এই ব্যাপারে আরো বলবো। দোলাদেব বলছেন, আপনার কথায় খুব আনন্দ পেলাম, খুব ভালো লাগছে শুনতে। অজিত দাস, নাইস। হ্যাঁ, অজিত দা নমস্কার আপনাকে। উনি আমাদের সেন্টারের একজন বয়োজ্যেষ্ঠ প্রাণ পুরুষ বলা যেতে পারে। লিসেনিং ইয়োর লাইভ টক। হ্যাঁ, থ্যাংক ইউ অজিত দা। শিখা রায়, খুব ভালো লাগছে। অভিজিৎ চক্রবর্তী, খুবই ভালো লাগছে আলোচনাগুলো। কবিগুরু ঋষির যোগাযোগ, হ্যাঁ এগুলো তো বলেছি। শতদলদা, আদিমা মজুমদার, অবশ্যই, হ্যাঁ খুব ভালো লাগছে। আচ্ছা, যাই হোক, বন্ধুর পক্ষ থেকে তোমাকে আন্তরিক ভালোবাসা, এত সুন্দর করে বলার জন্য ধন্যবাদ। হ্যাঁ অজিতদা, নাইস লিসেনিং ইয়োর টক। আচ্ছা, তো মোটামুটি আমরা শেষের দিকে চলে এসেছি, আর 2 মিনিট রয়েছে 1 ঘন্টা হতে। তো আজকের আলোচনা, জানি না আপনাদের মনে যদি কোনো মানে ইয়ে হয়ে থাকে, শ্রী অরবিন্দ দর্শনের প্রতি যদি একটু হলেও মানে আমি আলোকপাত করাতে পেরেছি, বা একটু হলেও একটু সময়ের জন্য যে আপনাদেরকে আমি এই আলোচনার মধ্যে ব্যস্ত রাখতে পেরেছি, সেটার জন্য আমি নিজে কৃতজ্ঞ। আমার খুবই ভালো লাগছে। আর আসবেন, আমাদের সেন্টারে আসবেন এবং অরবিন্দ দর্শন নিয়ে পড়াশোনা করবেন। মানে অরবিন্দকে আমরা খুব কম মানুষই চিনি, সেটা আমি প্রথমেই বলেছিলাম। হয়তো আস্তে আস্তে আর একটু মানে সবাই চিনতে পারবে। শ্রী অরবিন্দকে জানার এবং শেখার জন্য সবার কাছে আবেদন রইল। এই বলে আমি মোটামুটি শেষের দিকে। শতদলদা, কি শেষ করে দেব? বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। হ্যাঁ গৌরব, সত্যি কথা, খুবই সত্যি। আজকের দিনে এটা খুবই প্রাসঙ্গিক। বিশ্বাস না করলে, ফেইথ না থাকলে কোনো জিনিসই সম্ভব না। ফেইথ তো থাকতেই হবে, কারোর উপরে ফেইথ তো থাকতেই হবে। সে আমার নিজের ধর্ম হোক, আমার জাতি হোক, আমার নিজের মত পদ গুরুদেব যেই হোক, মানে যিনিই হন, ফেইথ থাকতেই হবে, বিশ্বাস তো করতেই হবে। আর আমরা যে মানুষ যে আলটিমেট কথা না, সেটা তো বিশ্বাস করতে হবে। করোনা তো অ্যাটলিস্ট এটা তো ভালো করে বুঝিয়ে দিয়েছে যে এত আবিষ্কার, এত টেকনোলজি, এত মেডিকেল সায়েন্স কোথায় গেল? সব সব ফেল হয়ে গেল। তো আমাদের হাতে তো নেই, মানুষের হাতে সব কন্ট্রোল নেই। কন্ট্রোল আছে কোথাও একটা জায়গায় আছে। তো ঠিক আছে, মোটামুটি টাইম হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি, ভালো থাকবেন। করোনা নিয়ে এত ভীতি করার দরকার নেই। করোনা এমনিতেই আছে, থাকবে হয়তো কয়েকদিন, চলেও যাবে। এই বলে নমস্কার সবাইকে। শ্রী অরবিন্দ এবং শ্রীমার রাতুল চরণে আমার প্রণাম জানিয়ে আমি আমার আজকের এই বন্ধু সাহিত্যিক পত্রিকার ফেসবুক পেজ লাইভ অনুষ্ঠানটি এখানেই সমাপ্ত করছি। আর শতদলদাকে অশেষ আমার ধন্যবাদ, আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, বা আজকে আমাকে এখানে বলার মানে বলার জন্য বা ডাকার জন্য। থ্যাংক ইউ শতদলদা, ধন্যবাদ।